ধূমকেতু বুড়িমারি রংপুর এক্সপ্রেস ছাড়ছে ৮ থেকে ১০ ঘন্টা দেরিতে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তি চরমে। ডিজিটাল যুগে অ্যানালগ সেবা নিয়ে চলছে রেল। ৭৫-এর ১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। কমলাপুর থেকে উত্তর পশ্চিমাঞ্চলগামী প্রতিটি ট্রেনই ছাড়ছে ৮ থেকে ১০ ঘন্টা দেরিতে। গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ৩ দিন পরও শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি রেল। ভ্যাপসা গরমে দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন তারা। এদিকে শিডিউল ঠিক হতে আরও ১-২ দিন লাগবে জানিয়ে স্টেশন ম্যানেজার জানান, পুরনো সিগন্যাল পদ্ধতির কারণে ঘটছে দুর্ঘটনা। কমলাপুরের প্ল্যাটফর্ম জুড়ে মানুষের ভিড়, দীর্ঘ অপেক্ষায় চোখে মুখে ক্লান্তির ছাপ। কাঙ্ক্ষিত ট্রেনের জন্য কারো অপেক্ষা ৫ ঘন্টার, কারো অপেক্ষা ছাড়িয়েছে ৮ ঘন্টারও বেশি। উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু বুড়িমারি রংপুর এক্সপ্রেসের যাত্রীদের অপেক্ষা যেন শেষই হওয়ার নয়। দাঁড়িয়ে থাকা মানুষ ক্লান্ত হয়ে উপায় না পেয়ে স্টেশনেই শুয়ে পড়েন অনেকেই। এনারা বলতেছে ট্রেন আসতে দেরি হবে, কয়টা আসবে আমরা বলতে পারতেছি না। ৫ ঘন্টা ডিলে হবে, এই ডিলের জন্য অপেক্ষা ঘুমাচ্ছে এখানে বসে বসে। শিডিউল বিপর্যয় হলে সেটা ১-২ দিনের মধ্যে হতে পারে, এটার দায়িত্ব কেউ এড়াইতে পারে না। আমাদের তো যাওয়া লাগবে, আমরা যাবো কখন? ভ্যাপসা গরমে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি যেন চরমে ওঠে। শিশুদের নিয়ে বেশি বিপাকে অভিভাবকরা। বসার জায়গা সংকট আর মালপত্র নিয়ে ভোগান্তি দূরপথের যাত্রীদের। রোদে এত গরম, বাচ্চা নিয়ে বাচ্চার মাথা একদম ঘেমে যাচ্ছে, ফ্যানের নিচে জায়গাও পায়নি অনেক মানুষ। বাচ্চা নিয়ে তো অবশ্যই সমস্যা হচ্ছে গরমের ভিতরে। ৭ ঘন্টা লেট পুরো, তারপরে কখন আসবে কোনো নিশ্চয়তা নেই। স্টেশনে আসার পর যাত্রীরা জানতে পারেন রংপুর এক্সপ্রেস ১০ থেকে ১২ ঘন্টা দেরিতে ছাড়বে। বাকিগুলোর যাত্রাতেও দেরি হবে ৫ থেকে ৬ ঘন্টা। এতে অনেকেই বাড়ির পথ ধরতে রওনা দেন বাস কাউন্টারে, কেউ আবার টিকিট ফেরত দিয়ে বুঝে নেন টাকা। যাত্রীরা বলছেন রেল কর্তৃপক্ষের একটু সদিচ্ছার অভাবেই তীব্র এই গরমে অসহনীয় দুর্ভোগ তাদের। সকাল ৯টা থেকে কি সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করব? আমি অপেক্ষা করতে পারতেছি না দেখে আমি বাসে এখন চলে যাচ্ছি। যখন ট্রেন লেট হচ্ছে তাদের জানানো উচিত ছিল, অথবা SMS দেওয়া উচিত ছিল যে ট্রেন লেট হবে। এদের গাফলতি, ওনারা যদি একটু সচেতন হতো তাহলে অবশ্যই আমাদের এই যে সাধারণ যাত্রীগণের এই দুর্ভোগ হতো না। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, ডিজিটাল এই যুগেও যাত্রীদের শিডিউল বিপর্যয়ের আগাম খবর কেন দেয়া যাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে টিকিট বিক্রির চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান সহজ.com-এর ওপর দায় চাপালেন স্টেশন ম্যানেজার। সহজ.com আছে, তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যে সময় জনসাধারণকে যেন বিষয়টি ইনফরমেশন দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, যেটা ট্রেনটি অতিরিক্ত বিলম্ব হচ্ছে বা ১০ ঘন্টা পরে যাবে। এখন যেহেতু আপনার যাত্রী থেকে কমপ্লেন আছে যে পাইনি, সেক্ষেত্রে বিষয়টা আমরা খতিয়ে দেখব। দেশের ৩,০০০ কিলোমিটার রেলপথে ৪ ধরনের সিগন্যাল বিদ্যমান, যার ৮০% পুরানো অ্যানালগ পদ্ধতির। গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। এরপরও আধুনিকায়ন হয়নি রেলের সিগন্যাল ব্যবস্থা। ১৯ থেকে ২০ হলেই ঘটছে দুর্ঘটনা, যার খেসারত দিচ্ছেন যাত্রীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রেল যেন চলছে গৌরী সেনের টাকায়। ৬৫০ কোটি টাকায় কেনা ২০টি ডেমু ট্রেনই বিকল হয়ে পড়ে আছে ওয়ার্কশপে। রেলের মেরামত সক্ষমতা না থাকায় ট্রেনগুলো স্থায়ীভাবে নষ্ট হতে চলেছে। কেনার সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ট্রেনগুলো। তবে ব্যর্থতার দায়ভার কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমু মেরামতের কথা ভাবছে রেলওয়ে। নাজমুস সালেহের আরেকটি রিপোর্ট। পরিত্যক্ত ট্রেনের ভাগাড়, যেন মেয়াদ উত্তীর্ণ নষ্ট ট্রেন পড়ে আছে ওয়ার্কশপ জুড়ে। অথচ ২০১৪ সালে ডেমোগুলো কেনা হয় ৬৫০ কোটি টাকা দিয়ে। ৪ দশক সেবা দেওয়ার কথা থাকলেও কেনার পর থেকেই বিকল হতে শুরু করে চীনা ডেমো। দীর্ঘদিন পড়ে থাকায় ঘন জঙ্গলে ঢেকে গেছে ট্রেন। জং ধরে ক্ষয়ে পড়ছে মূল্যবান যন্ত্রপাতি। অবহেলা অযত্নে ট্রেনগুলো এখন স্থায়ীর পথে। পড়ে আছে, ঠিক আছে, এগুলো অবস্থায় আছে, তো আমরা নিরতা দায়িত্বে আছি আর কি। ডেমু তো এখন আপাতত মানে অচল অবস্থায় আছে। এখানে আমরা এখানকার জঙ্গল পরিষ্কার করতেছি, দেখতে অনেক জঙ্গল দেখা যাচ্ছে বেশি। মেকানিকরা বলছেন, দেশে ডেমো মেরামতের নেই কোনো ওয়ার্কশপ, কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। ফলে প্রযুক্তিগত কোনো ধারণা না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না। ডেমোর কোনো ওয়ার্কশপ নাই, কাজ করবে যারা ওই মিস্ত্রি ওখানে দেয় নাই। আমাদের ওইভাবে ট্রেন আপ না, ডেমো নিয়ে আমরা
যে কারণে আমরা এটা মধ্যে এতটা আগাইতে পারিনি। যেটা দিয়ে মেরামত করবে এটার যে পার্টস, এই পার্টস ওইভাবে নাই আমাদের। রেলওয়ে মহাপরিচালকের সহজ স্বীকারোক্তি, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ডেমু। ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেই জিনিসটা তাদের ওই সময় বিবেচনা করার দরকার ছিল। মেইনটেন্যান্সটা আমাদের ওয়ার্কশপ পারবে কি, অথবা আমাদের ওয়ার্কশপের সঙ্গে আরও বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা ওইভাবে সবাই চিন্তা করা হয়নি বলে আমার কাছে মনে হয়। তবে ব্যর্থতার দায় কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমু মেরামতের কথা ভাবছে রেল। এখনও এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, তবে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা নিয়েছিল, একটা পরিকল্পনা ভাবতেছি যে দেখি কস্ট এফেক্টিভ হয় কিনা। যদি হয় তাহলে হয়তো এটা চালু করতে পারি, নাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 2021-22 অর্থ বছরে 21 কোটি টাকা খরচ করেও একটি ট্রেনও সচল করা সম্ভব হয়নি। 650 কোটি টাকায় কেনা ডেমু এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভাগাড়ে। রেল কর্মকর্তারা বলছেন ডেমু মেরামতের সক্ষমতা নেই তাদের। বিপুল পরিমাণে রাষ্ট্রীয় অপচয়ের এখন আর কেউ দায়ভার নিতে চান না। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ৭৫-এর ১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়েছিল মানুষ। তবে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে জনগণের দুঃসময়ে পাশে থেকে আবারও বিশ্বাস অর্জন করেছে। সকালে ঢাকা সেনানিবাসে দুটি নতুন ভবনের উদ্বোধন শেষে দরবার হলে একথা বলেছেন সরকার প্রধান। প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির কলেবর বাড়ায় সরকার। নির্মাণ করা হয় 14 তলা নতুন ভবন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র AFIPর নতুন এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন বিশেষায়িত প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ সুবিধা। পরে উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণ। এরপর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকারের প্রয়াসে ৭৫-এর পর হারানো আস্থা বিশ্বাস আবারও ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী। ৭৫-এর ১৫ আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দেশের প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধারাকে আরও এগিয়ে নিতে চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন না করা এবং এমপি মন্ত্রীর পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক সংকটে অর্থনৈতিক চাপে আছে সরকার। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র 2 দিন। আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দেয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে। রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে আমাদের দ্বিমত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে, এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। মানবাধিকার এক জায়গায় একরকম কেন? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করলেও সরকার মুক্ত গণতন্ত্র নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, দেশের মানুষকে জোর করে আওয়ামী লীগের নীতিতে চলতে বাধ্য করা হচ্ছে। যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা। গরম কিছুটা কমায় 1 মাসের বেশি সময় পর শিক্ষা কার্যক্রমে ফিরল দেশের সব স্কুল কলেজ। ক্লাস শুরু হওয়ায় আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা। আর বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নিতে প্রস্তুত স্কুল কর্তৃপক্ষ। সূর্যি মামাকে হার মানিয়ে 1 মাসের বেশি সময় পর পুরোদমে ক্লাসরুমে ফিরল কোমলমতি শিক্ষার্থীরা। বন্ধু বান্ধব আর টিচারদের অনেক মিস করছি। আমরা শুধু একটা ক্লাস করেছিলাম রমজানের পর, আর এখন আমাদের খুব ভালো লাগছে। গরম এখন একটু একটু আছে, তাও ক্লাস করা যাচ্ছে। তাপমাত্রা কিছুটা কমেছে, তাই কয়েক দফা বন্ধের পর রোববার সকাল থেকে একযোগে খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় পর শ্রেণীকক্ষে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। অনেক খারাপ লেগেছিল, স্কুলে আসতে পারি নাই, ফ্রেন্ডের সাথে দেখা করতে পারি নাই। এখন ফার্স্ট স্কুল খুলেছে, অনেক ভালো লাগছে স্কুলে এসে। আমি স্কুলে অনেক পানি খাই কারণ অনেক গরম, আর রুমালও নিয়ে আসি যাতে মুখটা মুছতে লাগে, আর ফ্যান নিয়ে আসি যাতে ঘেমে না যাই। স্কুলে সবাই মিলে একসাথে আইসক্রিম খাওয়া হয়, সবাই মিলে একসাথে মানে একটা চ্যালেঞ্জ করি কে আগে আইসক্রিম খেতে পারি। আজকে অনেক স্বাভাবিক লেগেছে, আমার ফ্রেন্ডদের সাথে আমার অনেক মজা হয়েছে। তো স্কুলে আসলে তো খেলাধুলা করতে পারি, অনেক ভালো লাগে। বাসায় থাকলে তো বসে থাকা লাগে। আমার বাসায় থাকতে ভালো লাগে না, আমি প্রতিদিন স্কুলে থাকতে চাই। অভিভাবকরাও চান এখন থেকে নিয়মিত চলুক শিক্ষা কার্যক্রম। সমস্যা তো কিছু হয়েছে, কিন্তু এখন আশা করি ম্যাডামরা সবকিছু পুষায় নেবে। অনেক বড় একটা বন্ধ ছিল, আমার সেটা মনে হয় না। তবে ক্লাসে আমার মনে হয় যে টিচাররা ওটা চাইলে, ইচ্ছা করলে ওই গ্যাপটা পূরণ করে নিতে পারবে। আমার দৃষ্টিতে ঠিক আছে, যদিও একটু কষ্ট হচ্ছে গরমের জন্য। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারে ক্লাস নেওয়ার কথা ভাবছে স্কুল কর্তৃপক্ষ। রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। শিক্ষণ ঘাটতিটুকু পূরণের জন্য আমার যেটা মনে হয় যে ছুটির দিনে আমাদেরকে একটু বাড়তি কষ্ট করতে হবে। প্রত্যেকটা একাডেমিক বিল্ডিংয়ে আমরা একটা হিট স্ট্রোক সেন্টার করে রেখেছি, একটা এসি রুম, প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ এবং বরফ সহ। 90% উপর উপস্থিতি। শনিবার ক্লাস নিবে, যে কয়টা দিন বন্ধ গেছে উপরন্ত তার থেকেও আমরা হয়তো আরও বেশি, যদি আমাদের সমস্যা মনে করি তা আমরা আরও বেশি রাখবো। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে 21 এপ্রিল সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। 2 দিন ক্লাসের পর হাইকোর্ট আদেশ দেন দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে একই ধরনের সিদ্ধান্ত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আকাশে মেঘ আর সূর্যের লুকোচুরিতেও কমেনি ভ্যাপসা গরম, তাই তো জনজীবনে ভোগান্তিও কমেনি এতটুকু। এদিকে কাল থেকে রাজধানীর তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আকাশে তো অনেক মেঘ, কিন্তু রোদের তো তাপ কমে না। বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা, হিউমিডিটি, এইটা একটু বেশি, এই কারণে ঘাম হচ্ছে। গরম, প্রচন্ড গরম, কিন্তু বাতাসেও এই গরম থামছে না। মেঘতে গিয়েছে, গরম কাটছে না, পিজি মনে হচ্ছে আগুন উঠতেছে। গরমে কাজ কাম করতে অনেক কষ্ট, গরিব মানুষ কর্মজীবন করে খাওয়া লাগে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল, সেইটা আগামীকালকে আশা করছি যে রাজশাহী এবং খুলনা
বিভাগের 2-1 জায়গায় হয়তো মৃদু তাপপ্রবাহ থাকতে পারে, এছাড়া সারা দেশে তাপপ্রবাহ হয়তো পরিলক্ষিত আর হবে না কালকে। এবং আজকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গেল বেশ কিছু বছর ধরে গ্রীষ্মের যে চোখ রাঙানি তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির যে চরম ভাবাপন্নতা তা অচিরেই আমাদের মুক্তি দিবে না। আর তার জন্য দায়ী কারা তা নিশ্চয়ই বলে দিতে হবে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গরমজনিত অসুস্থতার লক্ষণ ও চিকিৎসায় দেশে প্রথমবারের মতো জাতীয় গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মানুষকে স্বস্তি দিতেই এটি প্রস্তুত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দাবদাহ থেকে বাঁচতে প্রয়োজন পরিকল্পিত নগরায়ন। গরমজনিত অসুস্থতার লক্ষণ, করণীয় ও চিকিৎসায় দেশে প্রথমবারের মতো একটি জাতীয় গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল গাইডলাইন অন হিট রিলেটেড ইলনেসের মোড়ক উন্মোচন করা হয়। গরমে মানুষকে স্বস্তি দিতেই এটি প্রস্তুত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। যখনই চরম পর্যায়ে যায় তখনই কিন্তু আমি আমাদের মন্ত্রণালয়ের ডিজি সাহেব, সচিব সাহেবকে নিয়ে আমাদের সব পরিচালক তত্ত্বাবধায়ককে একটাই নির্দেশ দিয়েছিলাম যে আমরা যেন এই গরমের মধ্যে কোনো কোল্ড কেস ভর্তি না করি। তার মানে যে সমস্ত রোগীর অপারেশন করতে দেরি না করা যায়, পরে চিকিৎসা করা যাবে, এই সমস্ত কেস বন্ধ করে আমাদের হাসপাতালগুলো যেন ফাঁকা থাকে। আজকে এই বইটা উদ্বোধন হলো, এটা একটা সময় উপযোগী। জলবায়ুর উপর কারো হাত নেই, তবে পরিকল্পিত নগরায়নের দিকে নজর দিলে গরমের তীব্রতা কিছুটা কমানো সম্ভব বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা শহরে গরমের কারণ থেকে গাছপালা কিছুই নেই, সব কেটে ফেলা হয়েছে। তো সুতরাং এইগুলোর দিকে যদি নজর দেওয়া যায় তাহলে হয়তো এই তীব্রতার থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে। গরমজনিত চাপের লক্ষণগুলো সহজেই শনাক্ত করে এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে নিজেকে ও অন্যদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের এই গাইডলাইনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা, মিরপুর, মাটিকাটা, ভাসানটেক এলাকায়। ওয়াসা বলছে, লাইন থেকে ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না। যেখানে পানি পাওয়া যায় না সেখানে উল্টো পরামর্শ অতিরিক্ত পানি ব্যবহার না করার। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলছে অসহনীয় গরম, এর মধ্যে আবার জীবন বাঁচানোর পানির সংকট। এমন চিত্র রাজধানীর ভাটারা, মিরপুর, মাটিকাটা সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায়। ভুক্তভোগীদের দাবি, বছরের অন্যান্য সময় কম বেশি পানির সংকট থাকলেও এবছর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। পানি পাওয়া যাচ্ছে না, অনেক সময় যে এখান থেকে কাঠ দিয়ে পানি নিতে হচ্ছে, বাসায় পানি পাওয়া যাচ্ছে না। আমাদের বাসায় আজকে 4 দিন থেকে পানি নাই। আমরা মানুষের বাসার থেকে পানি নিয়ে তারপরে কাজ করি। এক বাসা তাই আর এক বাসা পানি নিতে আন কেন, আমরা কি করব, আমরা তো বাধ্য হয়ে যেতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের। আমাদের কাজ করতে অনেক সমস্যা। কোনো সময় হয়তো 10 মিনিট আসে, গত 2 দিন যাবত এক ফোঁটা পানিও আসে না। সারাদিনও একবার পানি পাই না। আজকে সকালে একটু পারছি, তা ভালোভাবে পাইনি। রাত্রে যা ধরে আনা হয়, সারাদিন রেখে দেওয়া হয়, এগুলোই অল্পভাবে দিয়ে চলি, যার কারণে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা তো বিল যেভাবে দিচ্ছি পানি তো সেভাবে পাচ্ছি না। প্রচণ্ড দাবদাহে চিকিৎসকরা যখন বেশি বেশি পানি পান আর গোসলের পরামর্শ দিচ্ছেন, তখন গোসল তো দূরের কথা, সুপেয় পানিরই দেখা মিলছে না। যা পাওয়া যাচ্ছে তাতেও রয়েছে ময়লা আর দুর্গন্ধ। যে পানিটা আসে, এই পানিটা 80% 90% হলো ময়লা। প্রতিটা ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, চুলকানি হইতেছে পুরো শরীরে, মানে হাতে পায়ে। আমার ছেলের 2 ছেলের জন্ডিস হয়েছে এই পানিতে। কালো দাগ এবং পানির মধ্যে দুনিয়ার ময়লা। এদিকে ব্যস্ততার অজুহাত দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তা। সংকটের বিষয়টি আমলে নিয়ে সংস্থার দাবি, তীব্র গরমের কারণেই পানির সংকট। আমি আপনার থেকে এখন শুনলাম, যখন যদি জানে অবশ্যই অ্যাকশন নিচ্ছে, তো আপনি আমাকে অ্যাডজাস্ট দিলে আমার সুবিধা হয়। আমি বলবো এইরকম এলাকায় তো এই জায়গায় আগেও ময়লা পানি ছিল, তোমরা কি অ্যাকশন নিচ্ছ আমি তখন বলতে পারি। তাতে এই সংকটের জন্য আমরা আগে টিউবওয়েল স্ট্যান্ড বাই হিসেবে করে রাখছি, সেটা এখন অপারেশনে আছে। মানুষ গোসল 2-3 বার করে, বাইরে গিয়ে আসলেই আবার গোসল করে, আবার প্যান্ট ভিজায়, গেঞ্জি ভিজায়, এগুলো আবার পানি দিয়ে ধোয়া লাগে। মায়েরা ধোয়, বুয়ারা ধোয়। এই মুহূর্তে পানি যেন গাড়ি বা বাড়ি ধোয়ার জন্য এই পানি ব্যবহার কম করে, একান্ত হলে বালতি দিয়ে যেন গাড়ি ধোয় বা বাড়ির আঙ্গিনা ধোয়।
এ অবস্থায় ভবন মালিকরা বাড়তি টাকা খরচ করে সাবমার্সিবল পাম্প লাগিয়ে নিজেদেরকে গরম থেকে রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিনের মধ্যেই নাটকীয়ভাবে দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে খুচরায় কেজিতে দাম কমল 10 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা পেঁয়াজ আসলে দাম আরও কমবে। রাজবাড়ী থেকে 7,000 টাকা ভাড়ায় এক ট্রাক পেঁয়াজ নিয়ে ঢাকায় আসেন কৃষক সাইদুল ইসলাম। আশা ছিল তার 60 টাকা দরে বিক্রির, কিন্তু ভারতের পেঁয়াজ দেশে আসার ঘোষণায় কেজিতে 10 টাকা কমায় তার লাভ কম হবে অন্তত 50,000 টাকা। এখানে এসে দেখি এখন বাজার 50 টাকা 52 টাকা করে, এতে আমার প্রচুর লস। ভারতের রপ্তানির ঘোষণায় পেঁয়াজের দাম কমায় খুশি ক্রেতারা। অবশ্যই স্বস্তির জায়গা, কারণ কি যে মানুষ কিছুটা কমে কিনতে পারবে। মল্লা দিকে দাম 70 টাকা 75 টাকা চলে গেছে, এখন আজকে কানুবাদ থেকে 60 টাকা করে দিয়েছে। কমাইলে দেখা গেছে 5 টাকা না কমাইলো কেজিতে বা 2 টাকা কমাইলো, কিন্তু বাড়িতে তার একসাথে বাড়াইলে সব মালে। এদিকে খুচরা 1 কেজি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা, অথচ একদিন আগেও বিক্রি হয়েছে 70 টাকা। ফরিদপুর ও রাজবাড়ীর পেঁয়াজের কেজি ঠেকেছে 55 টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ আইলে দেশি পেঁয়াজের চাপটা একটু কমে যাইবো, তাহলে পেঁয়াজের বাজারটা একটু নিয়ন্ত্রণে থাকবো। 25 বস্তা মাল আছে, যদি দাম কমে যায় নিচে 10,000 লস হবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পূর্বের দরে কেনা আছে 80 কেজির অন্তত 20 থেকে 30 বস্তা মজুদ অনেকের কাছে। এতে এখন তাদের পুরোটাই বিক্রি করতে হবে লোকসানে। আর আড়তদাররা বলছেন, ভারতের পেঁয়াজ বাজারে আসলে আরও কমবে দাম। 60 টাকার পেঁয়াজ আমরা 52-53 টাকা বর্তমান বেচতেছি। এতে ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা শুনছে, কিন্তু এখন মার্কেটে এসে পৌঁছায় নাই। পৌঁছানোর পর সম্ভবত বাজার আরও কমে যাবে। ভারতের রপ্তানির ঘোষণায় কেন দাম কমেছে? ভোক্তারা বলছেন, দেশের পেঁয়াজের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ঠিকমতো নজরদারি হলে অনেক আগেই দাম কমে আসতো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির সুবিধা এখনই তুলে দেওয়ার বিপক্ষে মত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এদিকে প্রযুক্তি খাতে কর আরোপ না করার আহ্বান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। দুপুরে রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তারা একথা বলেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় 2011 সাল থেকে 27টি ডিজিটাল সেবা খাতে কর অব্যাহতি দিয়ে আসছে সরকার। 2020-21 অর্থবছরে এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হলে ওই বছরই নতুন করে তা আরও 4 বছরের জন্য বাড়ানো হয়। 13 বছর ধরে চলা এই কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী 30 জুন। এই অবস্থায় কর অব্যাহতির মেয়াদ বাড়াতে নানাভাবে চলছে চেষ্টা তদবির। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন উদ্যোক্তারা। ধাপে ধাপে কর আরোপের মত দেন কেউ কেউ। আমেরিকা এবং ইউরোপে আমরা এক্সপোর্ট করি, তো সেখানে এই ট্যাক্সের যে ইম্পোজ, সেটা আমাদের জন্য প্রাইসিং একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। আমাদেরকে যদি আরো 3 বছরের একটা সময় দেওয়া হয়, দ্যাট উড বি পারফেক্ট টাইম। অনুষ্ঠানে এনবিআর এর কড়া সমালোচনা করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডিমটা আসলে রেগুলারলি পাওয়ার চিন্তা না করে, হাঁসের যত্ন না করে, হাঁসটাকেই জবাই করে যদি পেটের মধ্যে সব ডিম খেতে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আর আয়ের কোনো পথ থাকবে না। আসছে অর্থ বছরেও কর অব্যাহতির সুবিধা যাতে বহাল থাকে সেজন্য সহযোগিতা চান সালমান এফ রহমানের কাছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে কথা বলার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। আমাদের কিভাবে আরো ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিতে পারি, মানে তুলে দেওয়ার তো নট দিস থিং, উই হ্যাভ টু থিংক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এটা নিয়ে। অনুষ্ঠানে জানানো হয়, স্টার্টআপে বিনিয়োগ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আরো 500 কোটি টাকা বরাদ্দ চেয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মুক্ত গণমাধ্যম নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, RSF এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যাদের কাছ থেকে তারা তথ্য উপাত্ত নিয়েছে তা নিয়েও প্রশ্ন আছে। RSF কে উত্তর দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ আলী আরাফাত। এবার যে রিপোর্টটা এসছে এটা কিন্তু গত বছরের পারফরমেন্সের রিপোর্ট, এবছরের না।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদের নির্ণয় প্রক্রিয়াতে কোনো পরিবর্তন তারা আনে নাই, একই জায়গায় রেখেছে এবং নির্ণয় প্রক্রিয়াটা আপনারা একটু ঘেটে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং যে কোনো এক্সপার্ট যারা এই যে কোনো ধরনের স্টাডিগুলো করতে যে ধরনের মেথোডোলজি পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি তারা করেছে কিনা দেখবেন। যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহার বন্ধে মাঠে নেমেছে পুলিশ। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে বিভিন্ন সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে অপরাধমূলক কাজ করছেন অনেকে। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনের তুলনায় রাজধানীতে সড়ক অপ্রতুল, আবার প্রতি বছর যানবাহনের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন বাস্তবতায় সড়কে বাড়তি সুবিধা নিতে যানবাহনে স্টিকার ব্যবহারের প্রবণতা বাড়ছে। অনেকেই সংশ্লিষ্ট অফিস কিংবা সংস্থার অনুমোদন ছাড়াই গাড়িতে সাটিয়ে দেন স্টিকার। বিভ্রান্তিতে পড়েন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এর বাইরে সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ডও নতুন কিছু নয়। এমন বাস্তবতায় রাজধানীতে শুরু হয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগের সাঁড়াশি অভিযান। অভিযানে উঠে আসছে দেদারসে যানবাহনে স্টিকার সাটানোর বিষয়টি, যাদের অধিকাংশেরই নেই সংশ্লিষ্ট কোম্পানির কোনো অনুমোদন। পুলিশের সদস্য আত্মীয় স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে বা বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। শুধু সতর্ক করে ক্ষান্ত হতে চায় না পুলিশ। অবৈধ পরিচয়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংস্থাটির। এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি যানবাহনের বিরুদ্ধেই আমরা আইনগতভাবে মামলা দিচ্ছি, জরিমানা করছি। স্টিকারের বাইরে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে পুলিশ। স্টিকার লাগান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাসে দেখছেন বিশিষ্ট ব্যক্তিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ এই চট্টগ্রাম বন্দর 93% হয় কিন্তু এই বন্দর দিয়ে। আর আজকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আসছেন সে বন্দরের কার্যক্রম দেখানোর জন্য। আসলে উদ্দেশ্যটাকে আমরা জানতে চাইবো নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে, আপনার কাছে জানতে চাইবো এই যে দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বন্দরের কার্যক্রম দেখাতে এনেছেন, আসলে কেন? না, এটা তো চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের যে অর্থনীতির লাইফলাইন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই চট্টগ্রাম বন্দরে যে অভূতপূর্ব কর্মযজ্ঞ চলেছে এবং এই যে ডেভেলপমেন্টটা হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, অটোমেশন করা হয়েছে এটা কিন্তু আমরা এতদিন আমরা বলছি বন্দর পরিবারের লোকজন বা মন্ত্রণালয়ের বা সরকারের লোকজন, এখানে সরকারের বাইরের প্রচুর মানুষ আজকে এই 137 বছর আমরা উদযাপন করছি এই দিনে আজ তারা এসেছে। তারা কিন্তু স্বচক্ষে দেখছে যে কী ধরনের পরিবর্তনটা এই চট্টগ্রাম বন্দরে হয়েছে বা দেশরত্ন শেখ হাসিনা এই যে আমাদের বহির্বিশ্বের বাণিজ্যের সঙ্গে চট্টগ্রাম বন্দর যে সক্ষমতা তৈরি করা হয়েছে, যে অর্জনটা হয়েছে, আজকে তারা কিন্তু নিজেরাই দেখছে এবং তারা নিজেরাও অভিভূত যে চট্টগ্রাম বন্দরে এই ধরনের সক্ষমতা আছে তৈরি হয়েছে। আমাদের 137 বছরে আমাদের আজকের এই যে জাহাজে করে আমরা সমুদ্র যাত্রা করতেছি, এটার উদ্দেশ্য হচ্ছে এইটাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নৌপরিবহন প্রতিমন্ত্রী, তিনি আমাদের বলছিলেন যে যারা দেশে অর্থনৈতিক প্রাণপ্রবাহ এই চট্টগ্রাম বন্দর, যেটি থেকে 93% আমদানি রপ্তানি বাণিজ্য হয় এবং বছরে শুধুমাত্র শুল্ক আদায় হয় 1 লাখ কোটি টাকার বেশি। তাই দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে দেখাচ্ছেন বন্দরটা কীভাবে চলছে দেশের অর্থনীতি, সেই সচক্ষে দেখানোর জন্য মূলত আজকের আয়োজন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেখার জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে বন্দর এলাকায় এসেছেন এবং নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি20তে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 1-0 এগিয়ে থাকলেও প্রথম ম্যাচের ভুল ত্রুটি শোধরাতে চায় নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টি20তে জিতলেও বেশ কিছু জায়গা নিয়ে দুশ্চিন্তা টাইগার শিবিরে, বিশেষ করে পুরনো বলে বোলারদের পারফরমেন্স কিংবা ওপেনিংয়ে লিটন দাসের অফ ফর্মের ধারাবাহিকতা কাটিয়ে ওঠার লক্ষ্য স্বাগতিকদের। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। তবে বন্দর নগরীতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও উইকেট থেকে খুব একটা সাহায্য পাবে না ব্যাটাররা। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সিকান্দার রাজার দলের।
সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে আনুষ্ঠানিকভাবে নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। 10 দল নিয়ে 3 অক্টোবর বাংলাদেশে শুরু হবে আসর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ট্রফি উন্মোচন ও সূচি প্রকাশের অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে গণভবনেও আনুষ্ঠানিকতা সেরেছেন আইসিসির প্রতিনিধিরা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। এবারের বিশ্বকাপে বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বের দ্বিতীয় দল। এ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বের প্রথম দল। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে মোট 23টি ম্যাচ। আসরের ফাইনাল হবে 20 অক্টোবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধূমকেতু বুড়িমারি রংপুর এক্সপ্রেস ছাড়ছে 8 থেকে 10 ঘন্টা দেরিতে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তি চরমে। ডিজিটাল যুগে অ্যানালগ সেবা নিয়ে চলছে রেল। এবং 75-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। রাইসা ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।